রানীমা, আপনি এক্ষুনি পালান, নইলে ওরা যে কোনো সময় এখানে এসে হানা দেবে। একদিন আমাদের রাজপুত্র ঠিক ফিরে আসবে। কি বললি? রাজপুত্র? হঠাৎ ঘন জঙ্গল থেকে বেরিয়ে এলো এক বিশাল ভয়ঙ্কর বাঘ। ওরে বাবা, শোন, তুই ভাইকে দেখে রাখ। এই বলে লাঠিয়ালরা রানীমাকে ঘিরে ফেললো। রাজপুত্র রে বাঘে খাইছে। সেনাপতি, তুই এই রাজ্যের রাজার জায়গা দখল করে নিয়ে ভাবিস না তুই সবার মনে জায়গা করে নিতে পারবি। ওপরে আল্লাহ সবই ঠিক দেখছেন, তিনি এর বিচার করবেন। আমাকে এই কাল কুঠুরিতে বন্দি করে রেখে আমাকে সর্বহারা করিয়ে তুই কখনো ভালো থাকতে পারবি না। এটা আমার অভিশাপ। এই নিয়ে যা তোরা, এরে আমার চোখের সামনে থেকে নিয়ে যা। এরপর থেকে ওর জায়গা কেবলমাত্র অন্ধকার একটা ঘর। ওদিকে বানর তার মায়ের খোঁজ করতে থাকলো। এ কি, মা তো সেই কখন গিয়েছে, এখনো যে ফিরলো না। মায়ের আবার কোনো বিপদ হলো না তো? তাই তো একবার পুকুর ধারে গিয়ে দেখে আসি তো, মা কোথায়। এ কি, মা কোথায়? মা, 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 তুমি কোথায় মা? মাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, এখন কি হবে? ওদিকে মনে হয় ভাইটাও কাঁদছে, ঘুম থেকে উঠে পড়েছে। বানর দৌড়ে সেই কুটিরে গিয়ে দেখলো তার ভাই কান্না করছে। কাঁদে না, কাঁদে না আমার সোনা ভাই, কাঁদে না, কাঁদে না আমার লক্ষ্মী ভাই। কিন্তু কিন্তু মা গেল কোথায়? এখন আমি ভাইটাকে রেখে কি করে মাকে খুঁজতে যাই বলো তো? তার থেকে ভালো এক কাজ করি, খরগোশকে একবার ডাকি, সে যদি কোনো খোঁজ নিয়ে আসতে পারে। এরপর বানর খরগোশকে ডাকলো এবং সে খরগোশকে বলল, খরগোশ ভাই, ও খরগোশ ভাই, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বানর দাদা? এই রাজ্যের মহারানী কোথায় আছেন সেই খোঁজ তোমার নিয়ে আসতে হবে। বেশি দেরি করো না, তুমি এখনই চলে যাও, আর সন্ধ্যার আগে ফিরে এসো। ঠিক আছে বানর দাদা, তুমি কোনো চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব মহারানীর খোঁজ নিয়ে আসছি। তারপর খরগোশ চলল মহারানীর খোঁজ নিতে। ওদিকে বানর তার ভাইকে তখন দুধ খাওয়াচ্ছে। তাই তো, সন্ধ্যা হতে চললো, এখনো খরগোশ ভাইয়ের যে কোনো খোঁজই মিলল না। ঠিক এই সময়ে খরগোশ এসে হাজির বানরের কুটিরে। বানর দাদা, বানর দাদা, ও সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ? মহারানীকে তো ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাকে ধরে নিয়ে গিয়ে কালকুঠুরিতে বন্দি করে রাখা হয়েছে। আচ্ছা, বুঝেছি, তার মানে এই সবই ওই শয়তান সেনাপতির কারসাজি। তারপর খরগোশ তার নিজের বাসায় চলে গেল। অন্যদিকে মহারানীর কালকুঠুরির সামনে জোবাইদা নামক একজন দাসী পাহারা দিতেন। একদিন, হে দাসী, তুমি তো একজন নারী, তুমি নিশ্চয়ই জানো সন্তানের প্রতি মায়ের মমতা স্নেহ কতখানি হয়। মহারানী, আমি সব কিছুই জানি, কিন্তু আমরা যে নিরুপায়। এই সেনাপতি মশাই রাজার সিংহাসন দখল করে রাজ্যে যেন অভিশাপ নিয়ে এসেছে। আপনি আমাকে ক্ষমা করুন মহারানী। আজ একজন দাসী হয়ে মহারানীর সেবা করার বিনিময়ে আমাকে তার কালকুঠুরির সামনে দাঁড়িয়ে তাকে পাহারা দিতে হচ্ছে। জোবাইদা, তুমি আমাকে দয়া করে সাহায্য করো। আমি আর কিছু চাই না তোমার থেকে, কেবল একটু সাহায্য। কি সাহায্য রানীমা? ওই জঙ্গলে আমার ছেলেটাকে রেখে এসেছি বানরের কাছে। আমি জানি বানর খুব যত্নে আমার রাজপুত্রকে মানুষ করবে,
কিন্তু মায়ের মন তো আর মানে না। তুমি কেবল গিয়ে একটু মাঝে মাঝে খবর নিয়ে এসো, তবে যেন কাকপক্ষী টেরও না পায়। কি হলো জোবাইদা, তুমি এইটুকু করতে পারবে না আমার জন্য? সেনাপতি জানেন না আমি যে আগে আপনার দাসী ছিলাম। উনি যদি এ কথা জানতেন তাহলে কিছুতেই এখানে আমি থাকতে পারতাম না আর। তবে মহারানী, আমি আপ্রাণ চেষ্টা করব রাজপুত্রর খোঁজ রাখার। আর সেই কথা আপনি আর আমি ছাড়া কেউ জানবে না, সেই কথা আমি আপনাকে দিলাম। তারপর একদিন দাসী জোবাইদা সেই জঙ্গলের দিকে গেল রাজপুত্রের খোঁজ আনার জন্য। মহারানীর কথা অনুযায়ী জঙ্গলে একটা ছোট্ট কুটির দেখতে পেয়ে তার সামনে দিয়ে উকি ঝুঁকি দিতে লাগে জোবাইদা। কই, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, তবে কি ভুল জায়গায় চলে এলাম? ঠিক এমন সময়ে জোবাইদার পেছনে এসে দাঁড়ালো বানর। এই, কে তুমি? কি চাই এখানে? আর তুমি এই জঙ্গলের কুঠিরের খোঁজ পেলে কিভাবে? আরে বানর ভাই, দাঁড়াও দাঁড়াও, একসঙ্গে এত প্রশ্ন করো না। আসলে আমি হলাম মহারানীর দাসী। আমি তো রাজপুত্রের খবর নিতে এসেছি। একবারটি আমাকে দেখানো কি যাবে রাজপুত্রকে? তা আগে বলবে তো। হ্যাঁ হ্যাঁ, দেখানো যাবে। এদিকে এসো। ওই দেখো, রাজপুত্র সবেমাত্র হাঁটা শিখেছে। সে তার ছোট গুটি গুটি পায়ে আমার সারা কুটির হেঁটে বেড়ায়। আহা, দেখে যেন চোখ দুটো একেবারে জুড়িয়ে গেল। ঠিক আছে বানর ভাই, তোমরা সাবধানে থেকো আর আমাদের রাজপুত্রকেও দেখে রেখো। আমি এখন চললাম। তারপর দাসী জোবাইদা সেখান থেকে চলে গেলেন এবং মহারানীকে গিয়ে বললেন, মহারানী, আমি খবর নিয়ে এসেছি। তুমি সত্যি খবর নিয়ে এসেছো? কেমন আছে আমার রাজপুত্র? সে এখন কি করছে? এখন কেমন দেখতে হয়েছে সে? মহারানী, আমাদের রাজপুত্র সবেমাত্র হাঁটা শিখেছে। সে তার ছোট্ট ছোট্ট পায়ে সারা কুটির হেঁটে চলেছে। দেখে যে কি ভালো লাগলো, আপনাকে আর কি বলবো মহারানী। আর বানর ভাই তো আমাদের রাজপুত্রকে একদম চোখে চোখে রাখে। শুনেও যেন প্রাণটা জুড়িয়ে গেল আমার। আমি জানতাম আমার বড় ছেলে বানর তার ভাইকে সব সময় আগলে রাখবে। তারপর জোবাইদা মাঝে মাঝেই গিয়ে রাজপুত্রের খবর নিয়ে আসতে থাকে, আর সে খোঁজ নিয়ে এসে সর্বপ্রথম মহারানীকেই জানান। এভাবে ক্রমাগত দিন অতিক্রম হতে থাকে আর রাজপুত্র দিনে দিনে বড় হতে থাকে। রাজপুত্র, তুমি এখন বছর 5-এর বালক। তোমাকে এখন অনেক কিছু শিখতে হবে। তোমাকে এখন অনেক রকম বিদ্যাতে পারদর্শী হতে হবে। পারদর্শী হতে হবে? কি কি বিদ্যায় আমাকে পারদর্শী হতে হবে বানর দাদা? আমি তোমাকে সব বলে দেব। এখন যে এই রাজ্যের গোটা ভার, সবার প্রাণ রক্ষার দায়িত্ব একমাত্র তোমার হাতেই রাজপুত্র। বানর দাদা, আমি তোমার এত কঠিন কঠিন কথা বুঝতে পারছি না। তোমাকে এখন কিচ্ছু বুঝতে হবে না। তোমাকে আমি আজকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে বানর দাদা? আগে চলো, তারপর বলছি। তারপর বানর রাজপুত্রকে নিয়ে গেল গুরুর কাছে, যিনি নাকি তলোয়ার আর লাঠি বিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিলেন। প্রণাম গুরুমশাই। কি ব্যাপার বানর, তুই এই অসময়ে? আর তোর সাথে এটা কে? এটা আমার ভাই হয় গুরুমশাই। ভাই হয় তার মানে? কেমন ভাই? ওসব কথা এখন থাক, আমি আপনাকে পরে সব কিছু বলবো। আচ্ছা বেশ, ঠিক আছে, কিন্তু তুই হঠাৎ? আসলে গুরুমশাই, আপনাকে আমার এই ছোট্ট ভাইটিকে শিক্ষা দিতে হবে। শুধু শিক্ষা নয়, লাঠি ও তলোয়ার বিদ্যায়ও ওকে পারদর্শী করে তুলতে হবে আপনাকে, যাতে যে কোনো প্রকার শত্রুকে ও মোকাবেলা করতে পারে, তা সেই শত্রু যতই শক্তিশালী হোক না কেন। আচ্ছা তাই নাকি? তো বেশ,
আমি তোর এই ভাইকে আমার সাধ্য মতো লাঠি আর তলোয়ার বিদ্যায় পারদর্শী করে তুলব। বেশ ভাই, তুই আজ থেকে এই গুরুজির কাছে শিক্ষা নিবি, আর এটা সবসময় মাথায় রাখবি, তোকে শক্তিশালী হয়ে সকল শত্রুদের মোকাবেলা করতে হবে। গুরুমশাই রাজপুত্রকে লাঠি আর তলোয়ার বিদ্যা শেখাতে লাগলেন, আর রাজপুত্র খুব শীঘ্রই সবটা নিজের আয়ত্তে নিয়ে আসতে সক্ষম হলো। সবকিছু এভাবেই চলছিল, কিন্তু হঠাৎ একদিন মন্ত্রী, ও মন্ত্রী, কোথায় তুমি? শিগগিরই এইদিকে আসো। হ্যাঁ রাজামশাই, বলুন কি হয়েছে? আমার মন কেমন জানি অশনি সংকেতের ইঙ্গিত দিচ্ছে, জানি না কেন। তুমি কি কোনো বিষয়ে কোনো খবর পাইছো? না রাজামশাই, আমি তো কোনো খবর পাইনি কোনো বিষয়ে। আপনি আপনি খামাখাই দুশ্চিন্তা করছেন। তাই হয়তো হইব। আচ্ছা জুবাইদা, ও জুবাইদা। হ্যাঁ রাজা মশাই, বলুন। বলছি যে মহারানীরে দেখার দায়িত্ব সবটাই তোর উপর। যদি কোনোভাবে কোনো কিছু চালাকি করার চেষ্টা করস, আমি তোর গর্দান নিতে দুইবারও ভাববো না, বুঝেছিস? কথাটা যেন মনে থাকে। রাজা মশাই, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। ওই মহারানী কোনোভাবেই আমার চোখকে ফাঁকি দিয়ে নিস্তার পাবে না এত সহজে। ঠিক আছে ঠিক আছে, তুই এখন এখান থেকে যা। তারপর জোবাইদা সেখান থেকে চলে গেল। অন্যদিকে রাজপুত্র খুব ভালোভাবে গুরুমশাইয়ের কাছ থেকে শিক্ষা লাভ করতে থাকলো। আরে এই ছেলে, তুমি তো অনেক শীঘ্রই অনেক কিছু শিখে গেছো। বাহ, দারুণ দারুণ, তোমার মঙ্গল করুক। সত্যি আমি অনেক কিছু শিখে গেছি। হ্যাঁ অবশ্যই শিখে গেছো, কিন্তু একটা কথা সর্বদা মাথায় রাখবে। কি কথা গুরুমশাই? কোনো সময় নিজের কাজের প্রতি নিজেই অহংকার করবে না। তুমি যেটুকু কাজ শিখবে সেটুকুকে সব সময় খুব ক্ষুদ্র বলেই মনে করবে, আর সব সময় নিজের কাজের প্রতি নিজের অটুট বিশ্বাস রাখবে, কারণ তোমার দ্বারাই সব কিছু সম্ভব। যথাজ্ঞা গুরুমশাই, আমি আপনার এই সকল কথাগুলো মাথায় রাখব। বেশ বেশ। তারপর বাড়ি ফিরে গেল রাজপুত্র। রাজপুত্রকে দেখে বানর তাকে জিজ্ঞাসা করে, কি রে ভাই, তুই লাঠি তলোয়ার এগুলো চালাতে শিখেছিস? পারবি শত্রুকে মোকাবেলা করতে? হ্যাঁ দাদা, আমি অবশ্যই পারবো, কিন্তু আমি চাই আমি আরো বেশ কয়েকদিন সময় নেই, কারণ আমি আরো ভালোভাবে শিখতে চাই। বাহ, এ তো খুব ভালো কথা। তবে তাই হোক, তোর যতদিন ইচ্ছা তুই ততদিন গুরুমশাইয়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ কর। রাজপুত্র দিনে দিনে বড় হতে লাগলো এবং সে নানান রকম বিদ্যায় পারদর্শী হয়ে উঠতে থাকলো। অন্যদিকে রাজ্যের সেনাপতি থেকে রাজা হয়ে যাওয়ায় রাজ্যের সকল প্রজাদের ওপর অত্যাচার চালাতে লাগলো বর্তমানের রাজামশাই। মন্ত্রী, ও মন্ত্রী, তুমি এক্ষুনি গিয়া প্রত্যেকটা প্রজার ঘাড়ে ধইরা টাকা আদায় কইরা নিয়ে আসো। আমি আর একটা কথাও শুনবার চাই না। যথাজ্ঞা রাজামশাই, যথাজ্ঞা। তারপর মন্ত্রী গেল প্রজাদের থেকে টাকা আদায় করতে। টাকা দিবি নাকি চাবুকের বাড়ি দিয়ে তোর হাত পা পুরো ফাটিয়ে ফেলবো? আমাকে ছেড়ে দিন, বিশ্বাস করুন, এই বছর আমাদের কারো জমিতে একটা ফসলও ভালো ফলেনি। আমাদের কারো কাছেই একটা টাকাও নেই, আমাদের ছেড়ে দিন। আগে হ্যাঁ মন্ত্রী মশাই, আমাদেরকে আপনি দয়া করে ছেড়ে দিন। আমাদের কাছে কোনো টাকা পয়সাই নেই যে। আমি কিচ্ছু জানি না। রাজামশাইয়ের আদেশ অক্ষরে অক্ষরে তোদের পালন করতে হবে।
টাকা দে, আর না হলে চাবুকের বাড়িতে পিঠের ছাল তুলে নেব। না রাজা মশাই, মারবেন না, দয়া করে মারবেন না আমাদের। আমার কাছে এই কটাই মোহর ছিল। আমার কাছে এই রূপোর চেনটা ছাড়া আর কিছুই নেই মন্ত্রী মশাই। আমাদেরকে দয়া করে ছেড়ে দিন মন্ত্রী মশাই। পথে এসো, এবার পথে এসো। যা যা, চলে যায় বা চোখের সামনে থেকে। তারপর মন্ত্রী প্রজাদের কাছ থেকে টাকা আদায় করে গেল রাজা মশাইয়ের কাছে। এ কি ব্যাপার মন্ত্রী, এত সময় ধরে তুমি কি করতেছিলা? কেউই টাকা দিতে চাইছে না, ওদের কাছে নাকি কোনো টাকাই নেই। অনেক কষ্টে একটু জিনিস জোগাড় করে আনতে পারলাম। এই নিন ধরুন। তারপর মন্ত্রী মশাই তার হাতে থাকা সেই জিনিসগুলো তুলে দিল রাজা মশাইয়ের হাতে। হায় আল্লাহ, এই যে কত টাকা, আবার সেন! বাহ বাহ বাহ! অন্যদিকে বানরকে রাজপুত্র প্রশ্ন করে, আচ্ছা বানর দাদা, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বল ভাই, কি কথা? আমি একটা মানুষ, তাহলে আমার কোনো ভাই বা দিদি বা যেই থাকুক, সে তো আমার মতো মানুষই হবে, তাই না? কিন্তু তুমি আমার দাদা হয়েও কি করে বানর হলে বলো তো দেখি। তাই তো। আর তাহলে আমাদের মা বাবাই বা সবাই কোথায় আছে? সে তো এক বিশাল কাহিনী রে ভাই। কাহিনী? কি কাহিনী বানর দাদা? রাজপুত্রের কথায় যেন খানিকক্ষণ চুপ করে গেল বানর। কি হলো বানর দাদা, চুপ করে আছো কেন? বলো। তারপর বানর সবটা জানায় রাজপুত্রকে। সে কি, আমি একজন রাজপুত্র? তাহলে তো আমার মা নিশ্চয়ই মহারানী মা হবে। হ্যাঁ ভাই, তুই একজন রাজপুত্র। বানর দাদা, তুমি দয়া করে আমার মায়ের কাছে আমাকে নিয়ে চলো। না রাজপুত্র, সোনা ভাই আমার, তুই দয়া করে এরকম কোনো বায়না করিস না। এখন ওখানে গেলে তোর বিপদ হতে পারে। কিন্তু তুমি তো আমাকে বলেছো সর্বদাই বিপদের মোকাবেলা করতে, আর আমি আমার মায়ের জন্য কোনো বিপদ মোকাবেলা করব না? তা কি করে হয়? আমি যাব আমার মায়ের কাছে, আমি আমার মাকে উদ্ধার করে নিয়ে আসব ওই কুঠুরি থেকে। না রাজপুত্র না, এরকম করে মাথা গরম করিস না। ওখানে গেলে তোর বিশাল বিপদ হতে পারে। আমি নিজে এভাবে মুক্ত অবস্থায় থেকে আমার মাকে কখনোই আমি বন্দি থাকতে দেখতে পারবো না। আর তার জন্য যদি আমাকে মৃত্যুবরণও করতে হয়, আমি তাতেও রাজি আছি। না ভাই, এমন কথা মুখেও আনবি না। বেশ, তবে তাই হোক, তুই যাবি তোর মায়ের সঙ্গে দেখা করতে, আর যতই বিপদ আসুক না কেন, সে সব বিপদ তোকে নিজের হাতে মোকাবেলা করতে হবে। এখন বছর 20 রাজপুত্র তার লাঠি আর তলোয়ার নিয়ে চলল। এ যেন এক নতুন যুদ্ধের রণক্ষেত্র। যেভাবেই হোক আমার মাকে উদ্ধার করতেই হবে। আর শয়তান সেনাপতি তো অবশ্যই পাবে নিজের শাস্তি। ও একদিন ওর সর্বস্ব হারাবে। মন্ত্রী, ও মন্ত্রী! জি মহারাজ, বলুন। এই রাজ্যের জঙ্গলগুলা ভালো করে হানা দাও। শুনলাম ডাকাত দলের সংখ্যা নাকি বাইরে গেছে। যাও যাও, দেখো, তাড়াতাড়ি দেখো। যথাজ্ঞা মহারাজ। তারপর মন্ত্রীমশাই তার 2 সদস্যকে নিয়ে গেলেন জঙ্গলের দিকে। হঠাৎ মন্ত্রীমশাই দেখতে পেলেন একটি ছেলে ঠিক যেন শিকারের বেশে জঙ্গল থেকে এগিয়ে আসছে। এইটা আবার কে? একে তো কখনো দেখিনি। তবে কি এটা চোর নাকি? আবার দেখছি মুখ চোখ সব কিছু বাঁধা। এই সৈন্যরা, তোমরা ওকে আক্রমণ করো। আমার মনে হচ্ছে ও ডাকাত দলেরই একজন হবে। তারপর মন্ত্রীর 2 সদস্য মিলে ঘিরে ধরল রাজপুত্রকে। রাজপুত্র সঙ্গে সঙ্গে তার লাঠি আর তলোয়ার দিয়ে সবাইকে কুপকাত করে দিল। ওরে বাবা রে, ওরে মারে! এ ছেলে তো দেখছি, না 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 না, এই কথা কোনোভাবেই যেন রাজামশাইয়ের কাছে না যায়। তাহলে তাহলে একেবারে আমার গর্দান নিয়ে নেবে। এই চল চল, তোরা চল এখান থেকে। আমার সাথে লড়াই করা? বানর দাদা,
আমাকে সব শিখিয়েছে। আমি এখন সব শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম। তারপর রাজপুত্র ক্রমাগত এগিয়ে যেতে থাকলো রাজমহলের দিকে। এ কি রে বাবারে বাবা, এই এত বড় রাজমহলে আমার মা যদি বন্দি অবস্থায় থাকে, আমি জানবো কি করে যে আমার মা কোন ঘরে আছে? রাজপুত্র 1-2 করে এগিয়ে যাওয়ার পর তার মনে হলো ও মনে হচ্ছে ওটাই কালো কুঠুরি। বানর দাদা তো বলেছিল ওখানে নাকি আমার মা বন্দি রয়েছে। তারপর রাজপুত্র ক্রমশ এগিয়ে গেল সেই কুঠুরির দিকে। তার মানে কাল কুঠুরিতে যে বন্দি অবস্থায় থাকবে সেই হলো আমার মা। তারপর রাজপুত্র তার মাকে দেখার জন্য ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো সেই কাল কুঠুরির দিকে। সে দেখতে পেল সামনে অনেকগুলো প্রহরী দাঁড়িয়ে রয়েছে। তারপর কি হলো? রাজপুত্র কি আদতেও যেতে পারলো তার মায়ের কাছে? জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকুন।